আসসালামু আলাইকুম। আমি আজকে একটু গল্প শেয়ার করব আপনাদের সাথে। আমরা জানি যে বাংলা সাহিত্যের জনপ্রিয় কালজয়ী লেখক হচ্ছে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়। অনেক জনপ্রিয় উপন্যাস রয়েছে। তার মধ্যে কিছু উপন্যাস আমাদের পাঠকের চোখের আড়ালে ছিল। কিছুদিন ধরে সেই উপন্যাসটা নিয়ে বেশ জনপ্রিয় হয়ে উঠেছে। আমি কিছুদিন ধরে ভাবতেছি যে আমার যেহেতু এই বইটা পড়া হয়েছে why not আমি এই বইয়ের কিছু গল্প আপনাদের সাথে শেয়ার করি। আমি এখন নিশিবদ্ধ গল্পটা শেয়ার করতে যাচ্ছি সারসংক্ষেপে। এই বইয়ের প্রধান চরিত্র হচ্ছে পুষ্প নামের এক বধূকে নিয়ে। পুষ্প ৮-১০টা মেয়ের মতো তার বিয়ে হয়, সে সংসার করতে থাকে, কিন্তু একটা সময় পর তার সংসারে অশান্তি নেমে আসে, কারণ সে কখনো মা হতে পারবে না দেখে। তার স্বামী তাকে প্রতিনিয়ত মারধর করত। মারধরের এক পর্যায়ে তার স্বামী তাকে না জানিয়ে দ্বিতীয় বিয়ে করে ফেলে এবং একদিনের ঘটনা হচ্ছে যে আবার তাকে মারধর করে এবং তাকে বাড়ি থেকে বের করে দেয়। বাড়ি করে দেওয়ার পর পুষ্প চিন্তা করল যে তার তো বাবার বাড়ি ছাড়া কোথাও যাওয়ার জায়গা নেই। সে তখন বাবার বাড়িতে চলে যায়। সে গ্রামে গিয়ে বাড়ি কাজ খুঁজতে লাগে। একটা পর্যায়ের পর সে কাজ খুঁজতে আম হারাধনের বাড়িতে যায়। তখন সে দেখে ৩-৪ বছরের এক মাতৃহারা ছেলে ভূতুকে দেখতে পায়। ওই শিশুটির নাম ছিল ভূতু। তখন সে আবেগে আপ্লুত হয়ে সে ছেলেটিকে কোলে নেয়, মাতৃস্নেহ দেয়। তারপর ও তাদের এই ১ম দেখা হয় এবং সে আবার কাজ খুঁজতে অন্য বাড়িতে চলে যায়। তার গ্রামের মানুষজন খুব একটা বেশি ভালো ছিল না। তাকে কাজ দেওয়াতে কেউই সহযোগিতা করছিল না। তো একটা পর্যায়ের পর সে একদিন ঘাটে স্নান করতে নামে। স্নান করতে নামার পর সে অনেক কিছু চিন্তা করতেছিল যে তাকে কেউ কাজ দিচ্ছে না। সে কিভাবে সমাজে বাঁচবে? তার পেটে ক্ষুধা, তার পেটে অন্ন জুটছে না। চিন্তা করে যে সে আত্মহত্যা করবে। যখন সে আত্মহত্যা করতে যায়, তার গ্রামের একজন লোক, নাম হচ্ছে নেপাল। নেপাল তাকে করতে বাধা দেয় এবং বলে যে সে প্রায়ই কাজে যায়, কলকাতায় কাজে যায় এবং ওখানে থাকা হয়। তো পুষ্পকে সে বলে যে, "তুমি চলো, তোমাকে কলকাতায় গিয়ে আমি আ আমার বাসায় থাকো, তারপর তোমাকে ওখানে গিয়ে একটা কাজ দিব।" ১ম এ পুষ্প ১ম এ রাজি না হলেও সে রাজি হয়ে যায়। কারণ দারিদ্রতা তাকে গ্রাস করে ফেলে। কারণ গ্রামে সে কাজ পাচ্ছে না। আর কাজ না পেলে সে কি খাবে? তাকে তো না খেয়ে অনাহারে দিন কাটাতে হবে। একটা পর্যায়ের পর তার মৃত্যু ছাড়া কোনো বিকল্প থাকবে না। এভাবে কষ্ট করে মরার থেকে সে চিন্তা করল যে, "না, ঠিক আছে, আমি আ কলকাতা যাই।" কিন্তু কলকাতা যাওয়ার পর নেপাল তাকে কাজ দেওয়ার লোভ দিয়ে তাকে নিয়ে যায় ঠিকই। কিন্তু তাকে বসানো হয় একটা পতিতালয়ে। তাকে পতিতা বানানো হয়। পুষ্প যখন এই জীবনে ঢুকে যায়, তার ১ম এবং শেষ খদ্দের ছিলেন অনঙ্গ দত্ত বাবু। পুষ্পর জীবনে এভাবে কয়েক বছর কেটে যায়। কেটে যাওয়ার পর হঠাৎ একদিন পুষ্পর সাথে হারাধনের দেখা হয় পাড়াতে। দেখা হওয়ার পর জানতে পারে যে হারাধন চাকরি সূত্রে সে কলকাতায় শিফট হয়ে যায়। তখন ভূতুকে দেখতে পায়। ভূতুর বয়স তখন ১১ কিংবা ১২ বছর বয়স হয়। তো ভূতুর মা কিন্তু ভূতুকে আদর করত না। যেহেতু সৎ মা। খুব তুচ্ছ-তাচ্ছিল্য করত। তো একদিন পুষ্প ভূতুকে দেখতে পায়। তারপর তাদের মধ্যে একটা বন্ধুত্বপূর্ণ একটা সম্পর্ক গড়ে ওঠে। তো পুষ্প প্রায়ই ভূতুকে এটা সেটা খাওয়াতো। পুষ্পর কাছে ছুটে চলে আসতো ভূতু। ভূতু এসে আবদার করতো, এটা খাবে, ওটা খাবে, সিঙ্গারা খাবে, আরো নানান কিছু। তো পুষ্পর কাছে কিন্তু ভূতুটা সে মাতৃ স্নেহটা উম পাওয়া শুরু করে। তো একদিনের ঘটনা হলো কি যে ভূতু ঘন্টার পর ঘন্টা আর আসতেছে না। শুধু ঘন্টার পর ঘন্টা না, কি ২-৩ দিন হয়ে যায় ভূতু আসে না। কারণ হচ্ছে কি, তো পুষ্প তো একজন সমাজে একটা ঘৃণিত একজন মহিলা। সে তো সমাজের চোখে ভালো না। তো তার ঘরে তো নিয়মিত ভূতু আসতে পারবে না। ভূতু আসতে পারবে না।
তো ওর এই জীবনটা একটা সময় পর অসহ্য লাগা শুরু করে। ও যখন খেয়াল করলো সে তো মাতৃস্নেহ দেওয়ার জন্য সে তো আবেগে আপ্লুত হয়ে যাচ্ছিল। সে ভূতুকে কাছে পাওয়ার জন্য সে অস্থির হয়ে যাচ্ছিল। চিন্তা করল যে এই জীবনটার জন্য সে ভূতুকে কাছে পাইতেছে না। তো সে চিন্তা করল সে অনঙ্গ দত্ত বাবুকে তাড়িয়ে দিল। ১ম এ অনঙ্গ দত্ত বাবু না বুঝতে পারল। যখন বুঝতে পারছে তখন আর পুষ্পকে এই ব্যাপারে কোনো জোরাজুরি করেন নাই। একদিনের ঘটনা, পুষ্প দেখতেছে যে ভূত আসতেছে না বাসায়। ১ দিন, ২ দিন, ৩ দিন যায়। তারপর জানতে পারল যে ভূতর টাইফয়েড হইছে। তো তখন হারাধনের সিচুয়েশনটা খুব বাজে সিচুয়েশন ছিল আর্থিকভাবে। তো খুবই সমস্যায় ছিল। সে বড় ডাক্তার নিয়ে আসতে পারে নাই। সে অনেকদিন যাবৎ হোমিওপ্যাথির ডাক্তারের ওষুধ দিয়ে চালাচ্ছিল। কিন্তু সে ওষুধ ভূতুর কোনো কাজে দিচ্ছিল না। তো এই সিচুয়েশনটা দেখার পর পুষ্প চিন্তা করল যে ও সে নিজে টাকা দিয়ে আরকি ভূতুকে চিকিৎসা করাবে এবং সেই যেমন চিন্তা তেমন কাজ। সে ডাক্তার পাঠায়। ডাক্তারের যত খরচ ছিল, যত ওষুধের খরচ ছিল সেটা পুষ্প দিয়েছিল। ভূত সুস্থ হয়ে যায়। সুস্থ হওয়ার পর উম হারাধন ডিসিশন নেয় যে তারা আর কলকাতা থাকবে না। চলে যাবে। কারণ হচ্ছে ফাইন্যান্সিয়াল ভাবে খুবই ব্রেকডাউন চলতেছিল। ৩০ বছর এভাবে কেটে যায়। পুষ্প কোথায় থাকে, কি করে কেউ সেটা জানে না। ৩০ বছর পর ভূতু কলকাতার একজন ডাক্তার হয়, নামকরা ডাক্তার এবং ভূতু বিবাহিতও ছিল। ভূতুর একটা ছেলে ছিল। ভূতু পুষ্পকে খুঁজতে থাকে। কিন্তু পুষ্পকে খুঁজে পায় না। পুষ্প যেখানে ছিল, যে বাসাতে ছিল, সে বাসার কাছে যায়। গিয়ে দেখে সে বাসাটা আর আগের বাসার মতো নাই। সে বাসা একটা কনস্ট্রাকশন বিল্ডিং হয়ে পরিণত হয়েছে। মানে একটা ডেভেলপার দ্বারা একটা ফ্ল্যাট বানানো হয়েছে। সে ওখানে বাসা ভাড়া নেয়। তো একদিনের ঘটনা, ভূতুর ছেলে অনেক অসুস্থ হয়ে যায়। সে চিন্তা করল যে তার ছোটবেলায় যে ডক্টরটা তাকে ট্রিটমেন্ট করছিল, তাকে দিয়ে সে ট্রিটমেন্টটা করাবে। সে চেম্বারে যায়। চেম্বারে যাওয়ার সময় তার সাথে দেখা হয় অনঙ্গ দত্ত বাবুর সাথে। দত্ত বাবুর সাথে দেখা হওয়ার পর জিজ্ঞেস করেছিল যে, "পুষ্পর কি অবস্থা? কোথায় আছে? কি করে?" তখন অনঙ্গ দত্ত বাবু বলে যে, "আচ্ছা ঠিক আছে। তুমি কি দেখা করতে চাও তোমার মার সাথে?" কারণ মার কথাটা কেন এসেছে? কারণ ভূতু পুষ্পকে মা হিসেবেই মানত। পুষ্পর সাথে দেখা করতে যায়। গিয়ে দেখে পুষ্প তার ওই আগের জীবনটা ছেড়ে সে একটা মেসে ঝিয়ের কাজ করতেছে। বুয়া হিসেবে কাজ নিয়েছিল। সে ওখানে হাঁড়ি-পাতিল, থালা-বাসন, রান্না-বান্নার কাজ করে। যখন ভূতু যায় তখন দেখে যে ও কাজ করতেছে। তা অনঙ্গ দত্তবাবু পুষ্পকে ডেকে দেয়। পুষ্প ১ম এ চিনতে পারে না যে ছেলেটা কে ছিল। যখন পরিচয় দেয় তখন পুষ্প চোখের পানিতে ছলছল করছিল। কারণ এত বছর পর সে তার ভূতুকে দেখতে পায়। ভূতু যখন পুষ্পকে দেখে এই অবস্থায় সে আবেগে আপ্লুত হয়ে যায়। তখন দুজনে অঝরে কাঁদতে লাগলো। তারপর এক কথা দু কথার এক পর্যায়ে ভূতু বলে যে তার মাকে, "তোমাকে আর এই কাজ কখনো করতে হবে না। তুমি আমাদের সঙ্গে চলো, তুমি আমাদের সঙ্গে থাকবে।" পুষ্প রাজি না হলেও পরে এক পর্যায়ে রাজি হয়ে যায়। কারণ সে তো চায় তার ছেলের সাথে সারা জীবন যেন থাকতে পারে। আর সেই ছেলে ভূতুও চায় যে তার এই মা যেন তার জীবনে সারা জীবন থেকে যায়। আর এভাবেই গল্পটা শেষ হয়। আর অনেক কিছু আছে গল্পের মাঝে যেগুলো আমি স্কিপ করে গেছি। পুরো গল্প পড়লে তো আর বই পড়া হবে না। তো আমি চাই আমাদের পাঠকরা যেন এই বইগুলো পড়ে। আরও সুন্দর করে গল্পটা বলা আছে। যদিও আমার বলাটা হয়নি ঠিকমতো। আশা করি পরবর্তীতে আমি আরও ভালো করতে পারব। ধন্যবাদ। এভাবেই আজকে আমার এই গল্পটা সমাপ্ত করছি। আশা করি আপনাদের কিছুটা হলেও ভালো লাগবে এবং এই থেকে যেন আপনারা অনুপ্রাণিত হন, এই আশাটাই আপনাদের কাছে রাখলাম। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।